আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম কমল। আজকে আমরা আছি ইতালির বোলোনিয়া প্রদেশের মদিনা শহরে। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফারুক ভাই। তো উনি প্রথম গেমেই লিবিয়া থেকে ইতালিতে পৌঁছাতে পারছেন। আমরা ওনার মুখ থেকে শুনবো যে উনি কীভাবে প্রথম চান্সে সফল হয়েছেন। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আপনি তো প্রথম চান্সে লিবিয়া থেকে ইতালিতে আসছেন। জি ভাই। তো এখন আমরা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে আপনি যাত্রাপথে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, কিভাবে আসছেন। আপনি কি প্রস্তুত? জি ভাই। জি ভাই। তো আপনি বাংলাদেশ ছাড়ছেন কখন? বাংলাদেশ ছাড়ছি আপনার 17ই আগস্ট। আপনার ট্রানজিট কোথায় ছিল? ট্রানজিট ছিল আপনার দুবাই। দুবাইতে কতদিন ছিলেন? দুবাইতে ছিলাম হলো একদিন ছিলাম। তারপর দুবাই থেকে মিশর থেকে 2 দিনের মতো ছিলাম। মিশরে খুব কষ্ট। মিশর কি এয়ারপোর্টে ছিলেন? এয়ারপোর্টে ছিলাম, ভিতরে শীতে তো অনেক কষ্ট করছেন। শীতে অনেক কষ্ট করেছি। তারপর ওখান থেকে 2 দিন পরে বিমান আসলো। আসার পরে ওখান থেকে বিমানে উঠলাম। ওখান থেকে আসলাম হলো বেনগাজি। বেনগাজিতে পরে কি গেম করেছিলেন? বেনগাজি থেকে নামার পরে গেম করেছিলাম। গেম করে নাও রিসিভ করেছিলাম। রিসিভ করে আপনার সপ্তাহখানি ছিলাম। সপ্তাহখানে তো রিসিভ করে অনেক কষ্ট শুনেছি যে ইলিশ কাত হয়ে শোয়া লাগে। ইলিশ কাত মানে বুঝেন তো, যে কাত হয়ে শুইবেন শুধু সেই কাতেই। আমাদের ওখানে ওরকম না, অল্প কয়েকজন লোক ছিল, খুব ভালো জীবনযাপন কাটাইছি। ওখান থেকে আনলো আপনার তিরপুলিতে আমাদের মার্সিডিজ গাড়িতে আসতে আমাদের প্রায় 18 ঘন্টা সময় লাগছে। আপনাদেরকে কি কোথাও কোনো বিশ্রাম দিছে না? এখানে আমাদের কোনো হানে বিশ্রাম দেয়নি। খাবারও দিছে না? এখানে পানি দিছে, সেটাই, আর কোনো খাবার দাবার নেই। তো আপনাদের কি যাত্রাপথে কোনো ব্লাড নিছে, রক্ত নিছে? আমাদের যাত্রাপথে 2 জায়গায় ব্লাড নিছে। তো কাউকে কি ডিকির ভিতর দিয়ে নিয়ে আসছে নাকি বসাই? আমাদের ডিকির ভিতরে আনে নাই, আমাদের সিটে বসে আনছে, কিন্তু সিটে চাপাচাপি করে বসে আনছে। আমাদের গাড়িতে যাত্রী আডে হলো আপনার হলো 7 জনের মতন। এখানে আমাদের আনছিল প্রায় 11 জনের মতো। তাহলে তো অনেক কষ্ট করে আসছেন। অনেক কষ্ট করে আসছি। তো আপনাদেরকে ত্রিপলিতে এনে কোথায় রাখছে? গেম করে নাকি বাসায়? ত্রিপুলিতে এনে একটা রিসিভ ক্যাম্পে রাখছে প্রথম। ওখানে রাখার পরে, ওখানে একদিন রাখার পরে যে আমার আনছে, যে দালাল, ওই দালালের কাছে এর পরের দিন টাকা পেড করছি, দালালের কাছে নিয়ে গেছে। কত টাকা দিয়েছেন? টোটাল কন্ট্রাক্ট ছিল আমার 20 লাখ টাকা। তো আপনি কার গেম করেছিলেন আপনার মনে আছে? আমি গেম করেছিলাম বাবা, যে আমার আনছে হলো আমাদের এলাকারই লোকজন, এর বাসায় ছিলাম। তারপর গেমার ছিল বাবা আবদুল্লাহ। তো আপনি বাসায় কতদিন ছিলেন? বাসায় ছিলাম হলো আপনার 22 দিনের মতো ছিলাম। তো বাসায় কোনো কষ্ট ছিল খাওয়া দাওয়ার? বাসায় মোটামুটি কষ্ট হয় নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর গেম করে শুনছি, আমি গেম করে যাই নাই, আমি রিসিভ ঘরে গেছি। রিসিভ ঘরে থেকে গেম দিয়ে দিচ্ছে। গেম ঘরে আমি এমনি অন্য মানুষের দ্বারা শুনছি অনেক কষ্ট। আমরা ডাইরেক্ট গেম ঘরে গেছি, গেম ঘরের থেকে আমাদের গেম দিয়ে দিচ্ছে। বাসা থেকে গেম ঘরে গেছি, গেম ঘরে থেকে গেম না, আপনি তো একটু আগে বললেন যে আপনি গেম করে যাননি, রিসিভ করে গেছেন। তো রিসিভ ঘর হচ্ছে আপনি যখন ব্যানগাড়িতে নামবেন তখন যে থাকবেন ওইটি হচ্ছে রিসিভ ঘর। আর আপনি যখন ত্রিপলিতে আসবেন বা মিসরাতা, জোয়ারা, জাওয়ায়া, ওইগুলো হচ্ছে আসলে গেম ঘর। তো আপনি আপনার যে দালাল আছে, দেশি দালাল, ওনার বাসা থেকে যে গেছেন ওইটাই হচ্ছে গেম ঘর। জি, ওইটাই গেম ঘর। সিনা মনে থাকে। তো তো ওইখানে আপনি কতদিন ছিলেন? ওখানে আমি 22 দিন ছিলাম। ওইখানে আপনাদের খাবার দাবার ঠিক মতো মিলছে? এলাকার যেহেতু দালাল, খাবার দাবার অল্প কয়েকজন লোক, খাবার দাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। কি কি খাবার দিত? সকালে খাবার দিত না, সকালে নিজে কিনে খাইতাম। দুপুরে আপনার অনেক সময় দেখছে মাছ, নাহলে হাঁস, আর রাত্রেবেলা অনেক সময় গরুর গোশ, নাহলে উটের মাংস। তাহলে তো আপনাদেরকে ভালো খাবারই দিছে। মোটামুটি আলহামদুলিল্লাহ। গোসল করার পরিবেশ ছিল? গোসল করার পরিবেশ ছিল, প্রতিদিনই আমরা গোসল করতাম, কিন্তু পানিটা অনেক লবণাক্ত। তো আপনারা যে ছিলেন ওইখানে ওয়াশরুম ছিল? ওই ওয়াশরুমের ভিতরে আমরা গোসলখানা, ওয়াশরুম বলতে যেটা বলে আপনাদের গোসল, ওই একই একটার ভিতরে সব। আপনাদের কি ফ্ল্যাট রুম ছিল নাকি একটা গোডাউন টাইপ? না, আমাদের কোনো ফ্ল্যাট না, একটা একটা বস্তির মতন একটা রুমের ভিতরে ছিলাম। কতজন ছিলেন? আমরা প্রায় এক রুমের ভিতরে মনে করেন 7 জনের মতো ছিলাম। আপনার কি মনে আছে যে আপনারা গেম কত তারিখে করছেন?
আমরা সিএম গেম মনে আছে অক্টোবরে 9 তারিখে। তো আপনাদের যে বোটটা দিছিল ওই বোটটা কিসের ছিল, ফাইবার নাকি কাঠের না হাওয়ার? ওই বোটটা ছিল আপনার হলো ফাইবারের বোট, ইঞ্জিন ছিল 115 ডবল ইঞ্জিন ছিল তো 230। আপনাদেরকে কি রিসিভ বোটে উদ্ধার করছিল নাকি আপনারা সরাসরি ল্যাম্পাদুসাতে এসে ঠেকছেন? আমাদের ওখান থেকে আসতে প্রায় 9 ঘন্টার মতো সময় লাগছে। সাগরে আমরা অনেকক্ষণ বাসছি, মেশিনে নষ্ট হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করুক সুন্দর করে আবার ভালো হয়ে গেছে। তারপর আমাদের রিসিভ বোটে আমরা 9 ঘন্টা পরে সাগরের ভিতরে দেখে একটা রিসিভ বোট লাল, ওটা আমাদের মানে আপনাদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল? ইঞ্জিন নষ্ট হওয়ার পরে তারপর রিসিভ বোট আপনাদেরকে উদ্ধার করছে? না না না, আমাদের প্রথমত মালটা সাগর আসি পরে আমাদের শিপ মানে দিক নির্দেশনা পাচ্ছিলাম না কোন দিকে যাবে, আর আমাদের ইঞ্জিনও প্রবলেম দেখা দিয়েছিলো, তেলের সমস্যা দেখা দিয়েছিলো। পরে যে ক্যাপ্টেন ওই চাপা চুপা অনেক কিছু দেখে ঢুকে পরে ঠিক হয়েছে, দিয়ে আল্লাহ নামে ঠিক হয়েছে, পরে চলছে। পরে 2-3 ঘন্টা পরে আল্লাহ নামের সামনে সকাল হচ্ছে, তো সকালের সামনে আমরা আল্লাহ না করুক আমাদের খুব ভালোই হচ্ছে, সামনে একটা রিসিভ বোট পাচ্ছে। তো আমরা ওই রিসিভ বোটেই ক্যাপ্টেন বলছিল যে ল্যাম্পদশা যাবো, আমরা বলছি না ল্যাম্পদশা যাবো না, যেহেতু আমরা রিসিভ বোট পাইছি আমরা রিসিভ বোটেই যাবো। আমাদের ওই রিসিভ বোটেই আমাদের উদ্ধার করছে। তো রিসিভ বোটে কি আপনারা 1-2 দিন ছিলেন নাকি রিসিভ বোট সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসছে? রিসিভ বোটে আপনার 9 ঘন্টা ছিলাম, 1-2 দিন না, 9 ঘন্টা ছিলাম। 9 ঘন্টা পরে আমরা রিসিভ বোটে রিসিভ বোটে আমরা উঠছি, ওঠার পরে রিসিভ বোট একদিন ওখানে সাগর দিয়ে ঘুরছে রিসিভ করার লিগা। পরে এসে আমাদের বললো যে তোমাদের আমরা জানাবো কোন জায়গায় নিয়ে যাব, তোমাদের নিয়ে যাব রাবেনায়, ওখানে যাইতে 6 দিন সময় লাগবে, 6 দিন পরে ইটালিতে তোমরা নামবা। রিসিভ বোটে তো আপনাদের কোনো কষ্ট হয়নি? না, রিসিভ বোটে আমাদের সকালবেলা আমাদের এই বাদাম দিত, চকলেট দিত, টি দিত, মানে চা দিত, কফি দিত। আর দুপুরে আমাদের ওই পাস্তা আছে, প্যাকেটের পাস্তা, গরম পানি দিয়ে সেদ্ধ করা যায়, ওই পাস্তা দিত। রাত্রে হালকা কিছু বিরিয়ানি দিত। তো রাবানাতে যখন নামছেন তখন প্রসেসিংটা কীরকম ছিল, কীভাবে প্রসেসিং করছে? রাবানা যখন রিসিভ বোর্ড পারে ঠেকাইলো তখন খুব ভালো ফিল মনে হইলো যে এখন খুব সুন্দর একটা দেশে আসছি, খুব ভালো লাগছে, স্বপ্নের দেশে আসছেন, খুব খুশি লাগছে। তারপরে আপনার রাবানা নামার পরে আপনার খুবই ভালো লাগছে। তারপর দেখলাম ইটালিয়ান লোক, দেখলাম সাদা সাদা, খুব ভালো লাগছে তখন। মানে রাবানাতে কতদিন ছিলেন? রাবেনা থেকে বাসে উঠলাম, বাসে ওঠার পরে না ভাই, রাবানাতে কতদিন ছিলেন নাকি সাথে সাথে? সাথে সাথে নিয়ে এসে রাবেনা নিয়ে এসে আপনার হলো একটা হাসপাতালে, ওখান থেকে ঘন্টাখানি চালায় একটা হাসপাতালে নিয়ে গেছে, ওখানে আমাদের ব্লাড টেস্ট করছে। হসপিটালে কতক্ষণ ছিলেন, একদিন নাকি এরকম? হসপিটালে আপনার ধরেন 4 ঘন্টার মতো ছিলাম। ব্লাড টেস্ট আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টেস্ট করার পরে কি আপনাদেরকে রাবানাতে নিয়ে আসছে নাকি? ওখানে রাখছে, ওখানে রাখে আমাদের কিছু খাবার দাবার দিল, হালকা পাতলা খাবার দেওয়ার পরে কিছু গাড়ি আইলো, গাড়ি আইয়া ডাইকা নিয়ে যেতেছে, কিছু কিছু লোক ওখান থেকে নিয়ে গেছে, আমাদের নেই, আমাদের ওখানে রাখছে। রাখার পর একটা বাস আসলো, বাসে উঠাইলো, বাসায় বলে নিয়ে শহর আনছে, ওখানে নামাছে। ওখানে নামার পরে আমাদের যে এখানে যে মদিনা যে আনছে, উনি যে ডাইকা মদিনায় নিয়ে আসছে, মদিনায় পড়তে নিয়ে আসছে 15 তারিখে। এখন মদিনা আসার পরে আপনার কেমন ফিল হচ্ছে? ফাইনালি আপনি তো আপনার স্বপ্নের দেশ, যে দেশের জন্য এত কষ্ট করলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইতালিতে আসলেন, এখন আপনার অনুভূতি কেমন হচ্ছে? মদিনা আসার পরে তো ভালোই লাগছে, খারাপ লাগে নাই। কিন্তু আসলে বিষয়টা হলো কি, এখানে কাগজপত্রটাই হলো মেন, আর ভাষাটা জরুরি। ভাই, আপনি তো এখানে আসছেন প্রায় 1 বছর, এখন আপনার মত অনুসারে যে এখানে কী কী সুবিধা আছে, যারা এই লাইনে আসে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। এখানে সুবিধা এটাই ভাই, যে এখানে আসলে আপনার নতুন অবস্থায় যদি আসি তাহলে অত পড়ালেখা করতে হবে, স্কুলে পড়তে হবে, ভাষা শিখতে হবে, আর কাগজপত্র নিয়ে বাইরেতে হবে। এই সুযোগ সুবিধা আছে, খাওয়ান দাওয়ান সরকারের থেকে দেয়। কাজ কি পাওয়া যায়? আপনি যে এখন আছেন, আপনি কোনো কাজ করতেছেন? ভাই এখন আপাতত আমি একটা কাজ করি না, কাজ পাওয়া যায় না অবশ্য, আলহামদুলিল্লাহ সামনে হয়তো আগামীতে মিলবে। পেপারের জন্য আপনি কাজ পান না নাকি কাজ নাই? বর্তমানে একটু কাজও কম, পেপারও নাই, এই কারণেও। তো সম্মানিত দর্শক, আপনারা শুনলেন ফারুক ভাইয়ের মুখ থেকে যে উনি ইতালিতে আসার পর কী কী ফেস করতেছে আর উনি যাত্রাপথে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে। তো আজকে এই পর্যন্তই, অন্য একদিন দেখা হবে অন্য একটা এপিসোডে। আল্লাহ হাফেজ।